ওকে, তো আমরা আগের দিন সেন্ট্রাল লিমিট থিওরেমের স্টেটমেন্ট দিয়েছিলাম আর উইক ল অফ লার্জ নাম্বারের স্টেটমেন্ট দিয়েছিলাম। কয়েকটা অঙ্ক আমরা আজকে করব, অঙ্ক করে দেখবো কিরকম টাইপের অঙ্ক হয়। এবার কালকে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লাসে আমরা জ্যামের প্রবলেম সলভ করব, ঠিক আছে? তাতে আমাদের লার্জ স্যাম্পলের ফার্স্ট পার্টটার যাবতীয় কোয়েরিজ ডাউট সলভ হয়ে যাবে। ওকে, তো আমি ফার্স্টেই উইক ল অফ লার্জ নাম্বারের স্টেটমেন্টটাকে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি ফর এভরিওয়ান। কি বক্তব্য বলছে? এক্সএন হচ্ছে সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। ওকে, এই সিকোয়েন্সটা এক্সএন obeys weak law of large number if bn by n স্কয়ারটা 0 এর দিকে যায়। bn কি? bn হচ্ছে ভেরিয়েন্স অফ sn। sn কি? এই র্যান্ডম ভেরিয়েবল গুলোর সাম আপ টু nth টার্ম। ওকে, তো আমি sn এর ভেরিয়েন্স বার করব, ওকে n স্কয়ার দিয়ে ভাগ করব, দিয়ে লিমিট নেব। যদি লিমিটটা 0 এর দিকে চলে যায় দেন কি বলবো? xn obeys weak law of large number। এবার এই উইক ল অফ লার্জ নাম্বার ওবে করা মানে কি? তার মানে হচ্ছে sn মাইনাস esn বাই n এই জিনিসটা কনভার্জ করে টু 0 ইন প্রবাবিলিটি। এই হচ্ছে একদম স্ট্রেট কাট বক্তব্য। ওকে, তো আমি উইক ল অফ লার্জ নাম্বার একটা অঙ্ক আগের দিন করেছিলাম, আজকে আমি আরো কয়েকটা অঙ্ক করছি। দেখ, দিয়ে দিয়েছে এইটা প্রবাবিলিটি xn প্লাস মাইনাস রুট n হাফ। চেক করতে বলছে, চেক ওয়েদার xn obeys weak law of large number or not। কালকে আমি সিউর পেপারের অঙ্ক প্লাস জ্যামের অঙ্ক একসঙ্গেই বলবো। সিউর অঙ্কগুলো এই টাইপের অঙ্ক বেশিরভাগগুলো, আর জ্যামের অঙ্ক মোস্টলি সেন্ট্রাল লিমিট থিওরেম বেসড অঙ্ক। ওকে, কাল দেখতে হবে সেটা। তো যাই হোক, xn প্লাস মাইনাস রুট nটা হাফ মানে কি? ফার্স্টে আমি এক্সপেকটেশন অফ xn বার করি। ভ্যালু ইনটু প্রবাবিলিটি প্লাস ভ্যালু ইনটু প্রবাবিলিটি, 0 হয়ে গেল। এবার আমি ভেরিয়েন্সটা বার করব। ভেরিয়েন্স অফ xn এক্সপেকটেশন অফ xn স্কয়ার, এটা তো 0 হচ্ছে দেখাই যাচ্ছে। আর এটা কত হচ্ছে? ভ্যালু স্কয়ার মানে n ইনটু হাফ প্লাস n ইনটু হাফ n। এইবার আমি sn ডিফাইন করছি কি? সামেশন x কে। ও আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে স্টেটমেন্টটা কি? xn গুলো আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। প্রত্যেকটা xn কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবেই হবে, অঙ্কগুলো করে একটু ঝামেলা আছে। এনিওয়েজ, এবার sn ধরলাম সামেশন x কে। তো ভেরিয়েন্স অফ sn কি হবে? ভেরিয়েন্স অফ সাম x কে, এবার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সবকটা কোভেরিয়েন্স টার্ম 0, সো সামেশন ভেরিয়েন্স অফ x কে হয়ে গেল।
ওকে, এইবার ভেরিয়েন্স অফ এক্স এন হচ্ছে এন, তাহলে ভেরিয়েন্স অফ এক্স কে কত কে? ঠিক আছে, এটা সাম করলে কত হবে? ন্যাচারাল নাম্বারের সাম 1 প্লাস 2 প্লাস n, সো এটা হবে হচ্ছে n ইন্টু ওকে। এইবার ভেরিয়েন্স অফ এসএন মানে কত? বিএন, বিএন বাই এন স্কোয়ার করছি। ভেরিয়েন্স অফ এসএন কত এসছে এখানে? n ইন্টু n প্লাস 1/2 এসছে। তাকে ভাগ করছি আমি কি দিয়ে? n স্কোয়ার দিয়ে ভাগ করছি। তো কত হচ্ছে? 1 ইন্টু 1 প্লাস 1/n ইন্টু হাফ। এর যদি লিমিট নিই এটা যাবে হাফের দিকে, 0 নয়। তার মানে কি? 0-র দিকে না যাওয়া মানে দ্যাট ইজ xn does not obey weak law of large number। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? দেখ, বোঝা গেল? নেক্সট এটা দেখছি। প্রবাবিলিটি xn হচ্ছে প্লাস মাইনাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল টু হাফ। xn গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। check whether xn obeys weak law of large number or not. Let's see. সেম কাজ, ফার্স্ট টাইম মিনটা বার করছি। ভ্যালু ইনটু প্রবাবিলিটি, ভ্যালু ইনটু প্রবাবিলিটি 0। দেন ভেরিয়েন্সটা বার করছি, ভেরিয়েন্স অফ xn কত হচ্ছে? e of xn স্কোয়ার মানে কি? ভ্যালু স্কোয়ার মানে 1/2 টু দি পাওয়ার 2n into half plus 1/2 to the power 2n into half, এই পার্টটা 0। তাহলে কত হয়ে গেল? 1/2 to the power 2n মানে কি? 1/4 to the power n। এইটা হচ্ছে ভেরিয়েন্স অফ xn এর ভ্যালু। এবার আবার sn ডিফাইন করছি। bn মানে কত? ভেরিয়েন্স অফ sn। ভেরিয়েন্স অফ sn মানে কি? ভেরিয়েন্স অফ সামেশন x কে, তার মানে সামেশন ভেরিয়েন্স x কে। ভেরিয়েন্স অফ xn হচ্ছে 1/4 টু দি পাওয়ার n, তাহলে ভেরিয়েন্স অফ x কে হচ্ছে 1/4 টু দি পাওয়ার k। এই সামটা করলে কত হবে? বল, এই সামটা করলে কত আসবে? সেটাই জিপি সিরিজ হয়ে যাচ্ছে তো। এক্স্যাক্টলি, হ্যাঁ। পাঁচটা বল কত হচ্ছে? 1/4/3/4 মানে 1/3। এক সেকেন্ড, ইনফাইনাইট জিপি তুই করছিস কেন? এখানে তো ইনফাইনাইট আছে। ও আচ্ছা, এন আছে, এন আছে। এন আছে 1/4 মাইনাস 1/4 টু দি পাওয়ার n প্লাস 1 আরেকবার কি বললি? ফার্স্ট টার্মটা 1/4 মাইনাস 1/4 টু দি পাওয়ার n প্লাস 1।
মাইনাস 1/4 to the power n+1 এটা অ্যান্সার। মানে মাল্টিপ্লাই ফর্মে নয়, মানে মাইনাস এতে, মানে আমি আর কি ওইভাবে লিখছি না, আমি দুটো টার্ম সেপারেট বিয়োগ করে লিখছি, ওই কমন নিয়ে ওটা আমি লিখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বল কত হচ্ছে অ্যান্সারটা, আরে বল। 1/4 মাইনাস মাইনাস 1/4 to the power n+1, আর নিচে হচ্ছে 1 - 1/4। মানে 3/4। ওকে হ্যাঁ, ফাইন, এলো একটা এরকম টার্ম এলো, ভালো কথা। আচ্ছা এইবার এইটা হচ্ছে কত, এটা বিএন, তাহলে bn/n² কত? এটা কি জিরোর দিকে যাচ্ছে? হ্যাঁ, এই পার্টের লিমিটটা যদি করি আমি, 1/4 to the power n জিরোর দিকে যাবে, বাকিটা 1/4/3/4, সরি 1/3, রাইট? আর এই পার্টের লিমিটটা পাতি 0, সো ওভারঅল লিমিটটা জিরোর দিকে চলে যাচ্ছে। সো ওয়ান্স এগেন bn/n² জিরোর দিকে যাচ্ছে, তাহলে xn obeys weak law of large number। ঠিক আছে, আমার নোটসে এই টাইপের অঙ্ক আমি কয়েকটা করে দিয়েছি, যেগুলো করা ছিল না আমি এখানে করে দিলাম। ঠিক আছে, বাকি প্রত্যেকটা আমি একবার আমার নোটটা দেখিয়ে দিচ্ছি, দেখে নে। এই যে মোটামুটি 4-5টা অঙ্কের লিস্ট আমি দিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা অঙ্ক আমি এখানে সলভ করে দিয়েছি, আর কয়েকটা অঙ্ক এখানে আমি করে দিলাম। এই যে ঠিক আছে, আরো আসবে, সিউর পেপার থেকে তুলবো এই টাইপের অঙ্ক। ওকে নেক্সট, একটা স্পেশালাইজড অঙ্ক বলছি, যে অঙ্কটা সিউতে অনেকবার এসছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই অঙ্কটা খুবই ফেমাস। A sequence of independent random variable xn is defined as আলফার ভ্যালু দেওয়া নেই, অঙ্কটা বলছে for which values of alpha xn obeys weak law of large number। এই অঙ্কটা অফেন এমসিকিউ ফরম্যাটেও আসে, আলফার কোন ভ্যালুর জন্য। ইনফ্যাক্ট এরকম একটা অঙ্ক একবার জামে এসেছিল। ওকে, চারটা অপশন, আলফার কোন ভ্যালুর জন্য উইক ল অফ লার্জ নাম্বারটা এখানে ওবেড হবে। ওকে লেটস সি কি করব, সেম গেম সেম স্ট্র্যাটেজি। এক্সপেকটেশন অফ এক্সেনটা half into n to the power alpha plus half into minus n to the power alpha মানে 0। ভেরিয়েন্স অফ xn বার করব,
ভ্যালু স্কোয়ার মানে n টু দি পাওয়ার 2 আলফা, নিচে হাফ, এটা 0। সো ভেরিয়েন্স অফ এক্সএনটা হচ্ছে n টু দি পাওয়ার 2 আলফা। হলো? এইবার আমি এসএন লিখছি। এসএন মানে কত? সামেশন এক্স কে। বিএন মানে কত? ভেরিয়েন্স অফ এসএন। সাম করলাম, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট এই ভেরিয়েন্সটা ঢুকে গেল ভেতরে। ওকে, হলো? এইবার গন্ডগোলটা বা একটা টুইস্টটা হচ্ছে এখানেই আছে। ভেরিয়েন্স অফ এসএনটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্সএনটা হচ্ছে n টু দি পাওয়ার 2 আলফা। তো ভেরিয়েন্স অফ এক্স কে কত? k টু দি পাওয়ার 2 আলফা। ওকে, আর রেঞ্জ কত? 1 2। ঠিক আছে, হলো? এইবার সমস্যাটা হচ্ছে এর ভ্যালু কত এই সিরিজটা। এই সিরিজটার ভ্যালু বার করার জন্য আমরা একটা সহজ স্ট্র্যাটেজি নেব, একটু অন্যরকমের স্ট্র্যাটেজি। আরেকবার বলছি কি হলো, ভেরিয়েন্স অফ এক্সএনটা হচ্ছে n টু দি পাওয়ার 2 আলফা। সো ভেরিয়েন্স অফ এক্স কেটা হয়ে গেল কত? k টু দি পাওয়ার 2 আলফা। আচ্ছা, আমি যদি এরকম একটা জিনিস লিখি, সামটাকে জাস্ট আমি স্টার্ট করছি ফ্রম 0 টু n, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, অ্যাবসলিউটলি। এতে সামের ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। এইবার একটা রেজাল্ট তোরা সেমিস্টার 2 তে একটু ছোট করে বলেছিলাম, সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কি আন্ডারস্ট্যান্ডিং? এই সামটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি ইন্টিগ্রেশনের ফর্মে। সাম শুরু হচ্ছে কোত্থেকে? 0 থেকে, শেষ হচ্ছে কোথায়? এনে গিয়ে। ইন্টিগ্রালটা অ্যাপ্রক্সিমেটলি স্টার্ট হচ্ছে কোত্থেকে? 0 থেকে, এন্ড হচ্ছে কোথায়? এনে গিয়ে। ভেতরে কি আছে? k টু দি পাওয়ার 2 আলফা। আমি লিখলাম x টু দি পাওয়ার 2 আলফা, জাস্ট একটা dx বসলো। এই যে অ্যাপ্রক্সিমেশনটা, এর নাম হচ্ছে ম্যাকলারিনস অ্যাপ্রক্সিমেশন। দাদা বল। দাদা বলছি যে ওই কে এর ভ্যালুটা 0 থেকে নিলে সামেশনের ভ্যালুটা চেঞ্জ কেন হবে না, একটু আরেকবার বলবে? ওটা k বুঝতে এর ভ্যালু 0 হলে তো 0 হয়। উপরে তো 2 আলফা আছে, আলফা তো কনস্ট্যান্ট, তো এটা 1 হবে না? 0 টু দি পাওয়ার 2 আলফা কত? 1 হওয়ার কথা তো। 0 টু দি পাওয়ার 2 আলফা 1? সরি 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 আমি ভুল ভাবছিলাম। এই ভাবছি আমি, কি বলছিস? ঠিক আছে, তিষ্ট তিষ্ট, হয় হয়, জন্মাষ্টমীর দিন এরকম ভাব ভালো, ভালো লক্ষণ এগুলো। আচ্ছা, এনিওয়েজ দেখ, তো এবার এই ইন্টিগ্রালটা কত? x টু দি পাওয়ার 2 আলফা প্লাস 1 ডিভাইডেড বাই 2 আলফা প্লাস 1। এবার আমি পুট করছি 0 থেকে n, ভ্যালু কত হচ্ছে? n টু দি পাওয়ার 2 আলফা প্লাস 1 বাই 2 আলফা প্লাস 1। হলো? এইটা কি এসছে? আমার bn। এবার আমায় করতে হবে কি? bn বাই n স্কোয়ার। তো করছি, লিমিট নেব, n to the power 2 alpha plus 1 by 2 alpha plus 1 নিচে n স্কোয়ার করলাম। এবার 2 alpha plus 1 এ কোনো রোল নেই, ও বাইরে বেরিয়ে গেল। এইটার ওপরে আমি লিমিট নেব, n to the power 2 alpha plus 1 আর মাইনাস 2 হবে, তার মানে কত? n to the power 2 alpha
মাইনাস 1। এইবার ইন্টারেস্টিং জিনিস, এই লিমিটটা কখন জিরো? যদি এনটা নিচে থাকে, 1/∞ 0 হয়। নিচে থাকার জন্য 2α - 1টাকে হতে হবে লেস দ্যান 0। দিস ইজ 0 ইফ 2α - 1 ইজ লেস দ্যান 0। তাহলে আলফার ভ্যালু কত? ইফ 2α - 1 লেস দ্যান 0 মানে আলফা লেস দ্যান হাফ যদি হয়, দেন এই bn/n স্কয়ারটা যাচ্ছে 0 এর দিকে, দেন xn obeys উইক ল অফ লার্জ নাম্বার। এবার এই অঙ্কটা যদি জ্যামে আসতো কি দিত? ফর উইচ চয়েস অফ আলফা xn obeys উইক ল অফ লার্জ নাম্বার, MSQ কোয়েশ্চেন। আলফার ভ্যালু 0.01, আলফার ভ্যালু 0.02, আলফার ভ্যালু 0.5, আলফার ভ্যালু 0.4। বল কোন অ্যান্সার গুলো ট্রু? অল ফোর। অল ফোর। সি ছাড়া ও সি ছাড়া। স্ট্রিক্ট আছে, এটা হবে না। এই যে অল ফোর বললি তার মানেই তো জ্যামে কিন্তু নাম্বার চলে গেল। মোমেন্টের ভুল করবি, জ্যামে র্যাঙ্ক 10 পিছিয়ে যাবে। সাবধান। প্র্যাকটিস করে 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 পারফেকশনের সেই চূড়ান্ত জায়গাটা রিচ করতে হবে। এই জন্যই এত তাড়াহুড়ো করা হচ্ছে, যাতে জ্যামের টপিকটা অ্যাটলিস্ট এই সেমিস্টারে আর্লি শেষ হয়ে যায়। লাগাতার প্র্যাকটিসই জ্যাম পাওয়ার একমাত্র রাস্তা। জ্যাম কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম ট্র্যাক করা একটাই ওয়ে আউট, লাগাতার প্র্যাকটিস। ঠিক আছে, সেজন্যই তো ব্লেন্ডেড ভাবে ব্যাপারটা করছি আমি। সিউর অঙ্কগুলোকে পেছনে রেখে জ্যামের অঙ্কগুলোকে মেন ফোকাস করছি। ওকে হলো। স্যার দাদা বল। বলছি, একবারই তুমি যেখানে ম্যাকলরেনের ওই ইন্টিগ্রেশনটা করেছিলে একবার নিয়ে যাবে? হ্যাঁ আচ্ছা, বলছি এইখানেই আমরা একদম উপরের যে স্টেপটাতে আমরা তো পি সিরিজের ওই এক্সপেনশনটা দিয়েই বলে দিতে পারি যে আলফাটা লেস দেন হাফ হলেই শুধু এটা স্যাটিসফাই করবে, তাহলেই তো রেসিপ্রোকাল অফ ন্যাচারাল নাম্বারস টাইপের একটা জিনিস হয়ে যাচ্ছে। পি সিরিজের কিভাবে একটু বল আমাকে। মানে এইটা তো আসলে মানে এটা তো তোমার মানে এটা কি রকম 1/2 আলফা প্লাস 2/2 আলফা প্লাস ডট ডট ডট। না এবার এইটা এই ঠিক করে, হ্যাঁ 1 বাই নয়, হ্যাঁ মানে 1 সরি টু সরি দি পাওয়ার 1 টু 2 দি আলফা 2 টু দি পাওয়ার 2 আলফা, এটা তো পি সিরিজ নয়। এবার না, এটা তো পি সিরিজে কনভার্ট হয়ে যাচ্ছে যদি আমি আলফাটার ভ্যালু লেস দেন হাফ নিয়ে নিই। একবার দেখো, মানে তাই তো দাঁড়াচ্ছে, এই পি এর রুলটাই ফলো করে যাচ্ছে। না কি করে হবে, না একদমই না। আলফাটা লেস দেন হাফ হলে তাহলে হচ্ছে কি বলা যাচ্ছে এখান থেকে? আমার তো মনে হচ্ছে না বলার কোনো স্কোপ আদৌ আছে বলে। না 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 তাহলে হচ্ছে না 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 না, ওইখান থেকে আসছে না জিনিসটা। ওখান থেকে করলে ওটা কনভার্জেন্স চেক করছে, কিন্তু আমার কনভার্জেন্স করে কি লাভ হবে? আমার উপরটা কনভার্জেন্সের লাভ আছে, একটা লাভ আছে, বলবো কি লাভ আছে। আচ্ছা, এই 1/n স্কয়ার 0 ওটা 1/n স্কয়ার 0 এর দিকে যাবে আর এটা কনভার্ট করবে, তাহলে ওদের প্রোডাক্টটা ফাইনালি 0 এর দিকে যাবে, সেটা বলে বলা যেতে পারে। ইটস আ গুড অ্যাপ্রোচ, নট ব্যাড সৃজন। এক্স্যাক্টলি, তুই আচ্ছা, ডিরেক্ট। তাহলে মনে হচ্ছে হচ্ছে। হ্যাঁ তাহলে তাহলে হবে, তাহলে সৃজন ঠিকই বলছে, ঠিক। আর এই যে k টু দি পাওয়ার 2 আলফা, এটাকে তো আমি 1/k টু দি পাওয়ার -2 আলফা লিখতে পারি, তার মানে ওটা পি হ্যাঁ সিরিজ। এক্স্যাক্টলি 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 এক্স্যাক্টলি, বাহ, হবে হবে হবে। টি সিরিজের মতো করে ভাবলে এটা হচ্ছে, কিন্তু তখন কি করতে হবে, ওই bn/n স্কয়ার রেশিওটা 1/n স্কয়ার যাচ্ছে 0 এর দিকে আর বাকি ওই সামটা কনভার্ট করছে, সেই ফান্ডা থেকে ব্যাপারটা আসতে হবে। বাহ, ভালো বলেছে। দেখ একটা অল্টারনেটিভ বলছি আমি। One moment. এখানে bnটা কত এসছে, k টু দি পাওয়ার 2 আলফা আলফা রানিং ফ্রম 1 to up to n, তার মানে কত 1/k টু দি পাওয়ার -2 আলফা। Okay, I found this on the web for what's been my ঠিক আছে, ওকে। সো এটাকে লিখতে পারি আমি 1/k টু দি পাওয়ার p,
পিটা হচ্ছে -2 আলফা। এবার এই পি সিরিজ কখন কনভার্জ করে? যদি হয় পি গ্রেটার দ্যান 1, তার মানে -2 আলফা মোর দ্যান 1 হলে কনভার্জেন্ট। তার মানে হাফ আলফা লেস দ্যান হাফ হলে এই পুরো সিরিজটা ফাইনালি কনভার্জেন্ট হবে। ওকে, কিন্তু এই সিরিজের কনভার্জেন্সি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট রয়েছে bn/n² এই লিমিটটা 0 হবে কি হবে না এটা নিয়ে। ওকে, এইবার 1/n² করলাম, সঙ্গে করলাম এই সিরিজটা। এইবার মজার ব্যাপার, এই সিরিজটা কনভার্জেন্ট যদি আলফা হয় লেস দ্যান হাফ, একটা সাইড কনভার্জেন্ট বা হোয়াট এভার, আর এইটা যাচ্ছে 0-র দিকে, একটা কনভার্জেন্ট আর এটা যাচ্ছে 0-র দিকে লিমিটে, তাহলে দুটোর প্রোডাক্ট ফাইনালি 0-র দিকেই যাবে। সেভাবেও কিন্তু আমরা বলতে পারি। ওয়েল ডান সৃজন, ওয়েল ডান রমিত, একটা ভালো সুন্দর রিয়েল অ্যানালিটিক অল্টারনেটিভ ওরা কিন্তু প্রপোজ করেছে এবং সেটা খুবই অ্যাপ্রিসিয়েবল, ভেরি গুড। ঠিক আছে, এই অ্যাপ্রোচটা তোরা অবশ্যই লিখে রাখবি খাতার মধ্যে, খুব ভালো বলেছে, অ্যাপ্রিসিয়েবল, সুন্দর। আচ্ছা, তো একটা সিমিলার কাইন্ডের অঙ্ক রয়েছে, এটা সিউর অঙ্ক। লেট xn must be a sequence of random variable with xn নেয় n to the power alpha with probability 1/n আর 0 নেয় with probability 1 - 1/n। এখানে অঙ্কটা উইক ল অফ লার্জ নাম্বার চাইনি, এখানে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি চেক করতে বলছে। বলছে for which value of alpha xn converges to 0 in probability। সবার থেকে অ্যান্সার আমি চাইছি, কিভাবে অ্যাপ্রোচ করব এটাকে বল, দেখি কে বলতে পারে। আচ্ছা, এখানে আমাদের দেখাতে হবে মানে ওই ডেফিনেশন দিয়ে যদি যাই, প্রবাবিলিটি মডের মধ্যে xn - 0 লেস দ্যান এপসাইলন, এটা 1 এর দিকে যাচ্ছে। আর 0 মানে তো অ্যাকচুয়ালি xn টা পজিটিভ আছে, তার মানে xn - 0 তার মডটা xn ই হয়ে যাবে, তার মানে xn এর CDF টা চলে আসছে। তো এতটা কেন পরিশ্রম করছিস, আরো সহজ করে হবে না? আমাকে দেখাতে বলছে কি xn টা 0-র দিকে যাবে in probability for which value of alpha। তো আমি একদম ফার্স্ট ডেফিনেশনে যাচ্ছি, probability mod of xn - 0 more than epsilon। এইটা যদি 0-র দিকে চলে যায় তার মানেই probability mod of xn - 0 less than epsilon এটা 1-এর দিকে যাবে। তার মানেই বলতে পারবো কি xn টা 0 এ কনভার্ট করছে ইন probability। দ্যাটস দ্য ফার্স্ট ডেফিনেশন। হ্যাঁ, এটাই তো করলাম। এইটাই আমরা করছি, দেখ তাহলে আমি একটু ভুল শুনছিলাম তাহলে কিছু একটা। এনিওয়েজ, আচ্ছা আরেকভাবে আমি করতে পারি, সেটাতে আমি অল্টারনেটিভ 2 এ আসবো, বাট এটা একদম বেসিক বলে এটাতে আমি আসছি। এখানে আমরা মারতে পারি মার্কভ ইনইকুয়ালিটি। কি করে মারবো? আগে বোথ সাইডে স্কোয়ার করে নি, করলাম, এবার মার্কভ মারছি।
ওকে, মানলাম। এইবার এক্স এন স্কোয়ার মানে কি? খেয়াল কর, এই পার্টটা বাঁ দিক দিয়ে ট্রিভিয়ালি 0 থেকে বড় যেহেতু প্রবাবিলিটি, আর ডান দিক দিয়ে এর থেকে ছোট, তাহলে বাঁ দিকের লিমিটটা 0-র দিকে যাবেই। ডান দিকের লিমিটটা যদি 0-র দিকে যায়, দেন এই মাঝখানের ব্যাপারটাও 0-র দিকে চলে যাবে। এটাই হচ্ছে ফান্ডা, আর কিচ্ছু না। ওকে, তো এই পার্টটা 0-র দিকে যাচ্ছে, আর এই পার্টটা এক্সপেকটেশন অফ এক্স এন স্কোয়ার মানে ভ্যালু স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি n to the power 2 alpha into 1 by n. n to the power 2 alpha minus 1. এবার এইটা 0-র দিকে যাবে যদি 2 alpha minus 1টা less than 0 হয়। ডান, শেষ। ঠিক আছে, দেখ হয়ে গেল। যে মুহূর্তে আলফা লেস দ্যান হাফ, এই জিনিসটা বাঁ দিক থেকেও 0-র দিকে যাচ্ছে, ডান দিক থেকেও 0-র দিকে যাচ্ছে, তো ওভারঅল স্কুইজ থিওরেম বা স্যান্ডউইচ থিওরেম মারলে মাঝখানটাও 0-র দিকেই চলে যাচ্ছে। হেন্স বাই স্যান্ডউইচ থিওরেম, probability mod of xn minus 0 greater than epsilon, এইটা যাচ্ছে 0-র দিকে। দ্যাট ইজ উল্টে দিচ্ছি, জাস্ট কমপ্লিমেন্টারি। ওকে, দ্যাট ইজ ফাইনালি xn টা কনভার্ট করছে 0-তে ইন প্রবাবিলিটি। ডান, সুন্দর অঙ্ক, পারফেক্ট। আচ্ছা, এই পরের অঙ্কটা একটা মারাত্মক অঙ্ক। কেন মারাত্মক? কারণ অঙ্কটা পেছনে একটা গল্প আছে। আচ্ছা, তো আমি আগের দিন একটা গল্প দিয়েছিলাম, একটা মেট্রো স্টেশনের ধারের কলেজের একটা গল্প। এই গল্পটা একই ক্যারেক্টারকে নিয়েই, সেম ক্যারেক্টার, কিন্তু এবার মেট্রো স্টেশনের ধারে নয়, মেট্রো স্টেশন একটু দূরে ছোট বাড়ি আছে, ওখানে একটা টেবিল চেয়ার পাওয়া থাকে, ওখানে পড়ানো হয়। ঠিক আছে, ছোট ঘর, বড় ঘর নয়, বেঞ্চ নেই, কিন্তু ওই বড় একটা টেবিল থাকে। ঠিক আছে, বেঞ্চ না, টেবিল। তো সেখানে একজন লোক কয়েকজনকে একটা অঙ্ক দিয়ে গেছিল। ঠিক আছে, বলেছিল অঙ্কটা এমন, অঙ্কটা আমি ছাড়া আর কেউ জানে না, তো তোমরা ট্রাই করো অঙ্কটা, দেখি কি করতে পারো, কার কত দম দেখি। তো অঙ্কটা দিয়ে সে পাশে ঘরে গেছিল। ঠিক আছে, তো এবার একজন বলে দিচ্ছে অঙ্কটা আমি ছাড়া আর কেউ জানে না, তো ন্যাচারালি কেউ আর ট্রাই করেনি, অ্যাটেম্প করেনি, কি করে করবে, ফোন টোন ঘাটছিল, গল্পটা লোক করছিল। এবার সে ফিরে এসছে, ফিরে এসে দেখছে সবাই হাই করছে, ফোন ঘাটছে, বলছে এই অঙ্কটা আমার ব্রেন চাইল্ড, তোমরা এই অঙ্কটা করার সময় গল্প করেছো, এই অঙ্কটাকে তোমরা অপমান করেছো, এই অঙ্কটা আমি তোমাদের আর কোনোদিন সলভ করিয়ে দেবো না, এই অঙ্কটা আমি ছাড়া কেউ সলভও করতে পারবে না, অঙ্কটা আমি সলভও করে দেবো না, এই অঙ্কটা আজীবন আনসলভ থেকে যাবে, লাইক ফার্মাস লাস্ট থিওরেম। ঠিক আছে, তারপর হচ্ছে ওই রিম্যান্স কনজেকচারের মতো এরকম একটা অঙ্ক, যেটা আনটাচড, আনসলভ, 200 বছর ধরে কেউ সলভ করতে পারবে না। তো এই অঙ্কটার নাম হচ্ছে অপমানিত প্রবলেম, ভেরি ফেমাস, ইনসাল্টেড প্রবলেম এটার নাম। তো দেখি আমরা কেউ সলভ করতে পারি কিনা। সলভ করতে পারলে ফিল্ডস মেডেল কনফার্ম আমাদের, কারণ অঙ্কটা কিন্তু আর কেউ সলভ করতে পারবে না। ঠিক আছে, দেখি যদি কেউ সলভ করিস, ফিল্ডস মেডেলের $4 লক্ষ দেওয়া হয়, তোরা কি টাকাটা ক্লেম করতে পারিস। ঠিক আছে, let xn be a sequence of random variable such that xi depends only on xi minus 1 and xi plus 1. আর কি দিয়ে দিয়েছে, if variance of xi is less than c, then show that
xn obeys weak law of large number. ঠিক আছে, এই অঙ্কটা কেন ইন্টারেস্টিং বা কেন কেউ করতে পারবে না, কারণ অঙ্কটার মধ্যে আগের অঙ্ক থেকে একটা ডিফারেন্স আছে। বলতে পারবি এই অঙ্কটার সঙ্গে আগের করা যে কোনো অঙ্কের গ্যাপটা কোথায়? এখানে কোভ্যারিয়েন্সটা চলে আসবে। এক্স্যাক্টলি, আগের প্রত্যেকটা অঙ্কে সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা ছিল ইন্ডিপেন্ডেন্ট, ফলে হু হু করে অঙ্কটা হয়ে গেছিল। এখানে একটা গন্ডগোল আছে, xi-টা xi মাইনাস 1 এর উপর ডিপেন্ড করে, আবার xi প্লাস 1 এর উপরও ডিপেন্ড করে, ফলে this sequence is not at all independent. xi তার ঠিক আগের পয়েন্ট বা তার ঠিক পরের পয়েন্টের উপর ডিপেন্ড করে। এই ধরনের ডিপেন্ডেন্সকে একটা কথা বলা হয়, একে বলে মার্কোভিয়ান ডিপেন্ডেন্স। মার্কভ চেন বলে একটা কনসেপ্ট আছে, যদি তোরা কেউ স্ট্যাটিস্টিক প্রসেস নিস তারা জানতে পারবি। মার্কভ চেনের ফান্ডাটা দেয় xi ডিপেন্ড করবে তার ঠিক আগের পয়েন্ট xi মাইনাস 1 এর উপরে, আর xi প্লাস 1 ডিপেন্ড করে তার ঠিক আগের পয়েন্ট xi এর উপরে। তো এটা মার্কোভিয়ান। তো আমাকে দেখতে হবে এরকম অবস্থায় xn-টা উইক ল অফ লার্জ নাম্বার ওবে করে কি করে না। ঠিক আছে, 350 বছরের অঙ্কটা আনসলভ, কেউ করতে পারেনি কিন্তু, মাথায় রাখবি এটা। ঠিক আছে, একজন বাদ দিয়ে, সরি ভুল বললাম, কেউ করতে পারেনি বলাটা মিথ্যে বলা হবে, একজন বাদ দিয়ে। এনিওয়েজ, কি বক্তব্য? Sn মানে হচ্ছে সামেশন x কে, আর bn মানে ভেরিয়েন্স অফ Sn, তার মানে ভেরিয়েন্স অফ সামেশন x কে। কিন্তু এইটা লেখা যাবে না শুধুমাত্র, এর সঙ্গে আরো কিছু টার্মস থাকবে। অল আই ক্যান সে, যে বলতে পারবে বাকি টার্মস গুলো কি কি, সেই 350 বছরের আনসলভ প্রবলেম সে সলভ করে ফেলতে পারবে। বল দেখি। প্লাস 2 টাইমস কোভেরিয়েন্স x1 x2 প্লাস x2 x3 এরকম করতে করতে যাবে, প্লাস xn মাইনাস 1 xn। বা সাত্তকি, তুই অবশ্যই একটা টিউশন ব্যাচে গিয়ে $4 লক্ষ ক্লেম করে আসবে, ঠিক আছে? কারণ তুই 300 বছর ধরে একটা না হওয়া অঙ্ক তুই সলভ করে ফেললি এত ইজিলি। সো আনফরচুনেট। যাই হোক, পরবর্তীকালে আমি গুগল একবার সার্চ মেরেছিলাম, দেখেছিলাম যে অনেকেই এই অঙ্কটা সম্বন্ধে অনেক হিন্ট ফিন্ট দিয়ে। যাই হোক, এনিওয়েজ, আচ্ছা দেখ এখানে কোন কোন কোভ্যারিয়েন্স টার্ম থাকবে এটা জাস্ট বোঝা। ইজ আ কেক ওয়াক। cov x1 x3 0 হবে কেন? 2 স্টেপ অ্যাহেড। কিন্তু cov x1 x2 থাকবে 1 স্টেপ অ্যাহেড। আবার cov x2 x1 ও থাকবে 1 স্টেপ অ্যাহেড। cov x2 x3 থাকবে, cov x3 x2 থাকবে, cov x3 x4 থাকবে, cov x4 x3 থাকবে। যেগুলো 1 স্টেপ অ্যাহেড সেগুলো প্রত্যেকটা কোভ্যারিয়েন্স নন জিরো হবে, আর যেগুলো 2 স্টেপ বা মাল্টি স্টেপ অ্যাহেড সেগুলো সবকটা জিরো হবে। এবার দুটো আছে, তাহলে 2 কোভ্যারিয়েন্স x1 x2, এইটা প্লাস এইটা, প্লাস 2 কোভ্যারিয়েন্স x2 x3, এই করতে 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 2 কোভ্যারিয়েন্স xn মাইনাস 1 xn। ঠিক আছে, হলো। আচ্ছা, আরেকটা ফ্যাক্ট অঙ্কে দেওয়া রয়েছে, সিকোয়েন্স অফ আইডেন্টিক্যাল র্যান্ডম ভেরিয়েবল। এইটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেটা অঙ্কে থাকতে হবে, নাহলে অঙ্কটা কিন্তু হবে না। ওকে, প্রত্যেক
প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবল আইডেন্টিক্যাল। এইটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টাফ, প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবল আইডেন্টিক্যাল। এবার যদি আইডেন্টিক্যাল হয় কি সুবিধা, এই কোভ্যারিয়েন্সটার যত ভ্যালু, এই কোভ্যারিয়েন্সটার তত ভ্যালু, এই কোভ্যারিয়েন্সটারও তত ভ্যালু। এখানে কটা কোভ্যারিয়েন্স টার্ম আছে বলতে পারবি? n-1। এক্স্যাক্টলি 2 ইন্টু n-1 করলাম, আর যে কোনো একটা আমি কোভ্যারিয়েন্সকে রেখে দিলাম। কি যুক্তি দিচ্ছি? all the covariance terms are equal as xi's are identical. দেখ মজার ব্যাপার, আইডেন্টিক্যাল বাট নট ইন্ডিপেন্ডেন্ট, এই ধরনের সিকোয়েন্সকে একটা নামে ডাকা হয় INID, আইডেন্টিক্যাল বাট নট ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং। বলো এইবার সামেশন ভেরিয়েন্স এক্স কে যেহেতু প্রত্যেকটা আইডেন্টিক্যাল, প্রত্যেকের ভেরিয়েন্স সেম, ধরে নিচ্ছি সিগমা স্কোয়ার। আচ্ছা, তো আমরা কোথায় চলে এলাম? আমরা বিএন বার করলাম। এবার অঙ্কটা হয়ে গেছে প্রায়। একটা ইনইকুয়ালিটি জাস্ট আমার লাগবে এই কোভেরিয়েন্সটাকে ট্যাকল করার জন্য। কোভেরিয়েন্স আর ভেরিয়েন্স এর মধ্যে একটা ইনইকুয়ালিটির সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে মনে আছে? টাইপের হবে। একদমই কশি-শোয়ার্টজ ইনইকুয়ালিটি মারছি আমি। তাতে ক্লিয়ারলি covariance xi xj is less than equal to এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে করে আসছি, বারবার করে করেছি এটা। কশি-শোয়ার্টজে এটা অলওয়েজ হোল্ড করে। ঠিক আছে, অরিজিনাল কশি-শোয়ার্টজ কি ছিল? এক্সপেকটেশন অফ ইউ স্কোয়ার ইন্টু এক্সপেকটেশন অফ ভি স্কোয়ার মোর দ্যান ইকুয়াল টু ই স্কোয়ার ইউভি। এবার ইউ এর জায়গায় কি বসাবো আমি? xi মাইনাস মিউ। ভি এর জায়গায় আমি কি পুট করবো? xj মাইনাস মিউ দিয়ে বোথ সাইডে আমি স্কোয়ার রুট নিচ্ছি, তাহলে স্কোয়ার রুট ভিএক্সআই স্কোয়ার রুট ভিএক্সজে ওই সাইডে দাদা বল। বলছি এটা তো তোমার ইয়ে দিয়ে প্রুফ করা যাবে যে রোটা অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 1 নিয়ে তলাটাকে ডান দিকে তুলে দিই তো হয়ে যাবে। আরে বাবা, রোটা কোত্থেকে আছে? তুই যে রো এর প্রুফটা বললি সেটার আগের স্টেপটা কি? ও আচ্ছা আচ্ছা। তাহলে এনিওয়েজ, তো আমি সিএস মারলাম। এবার মজার ব্যাপার দেখ, যদি সিএস মারি এইটা হয়ে গেল লেস দ্যান ইকুয়াল টু এন সিগমা স্কোয়ার যা আছে থাক, 2 ইন্টু n-1 যা আছে থাক। কোভেরিয়েন্স এক্স এক্স কে লিখতে পারবো কি আমি? স্কোয়ার রুট ভিএক্সআই স্কোয়ার রুট ভিএক্সজে। তার মানে কি? স্কোয়ার রুট ভিএক্সআই মানে সিগমা ইন্টু সিগমা, সো ইন্টু সিগমা স্কোয়ার। তাহলে বিএনটা এইটা পুরো চলে এলো। এবার মজার ব্যাপার, এটা পুরো একটা পজিটিভ টার্ম, এটাও পুরো একটা পজিটিভ টার্ম, সো বিএন বাই এন স্কোয়ার করলে বাঁ দিকটা পজিটিভ হবে, কোনো ডাউট নেই। ডান দিকটা বিএনটা বসা, কার থেকে ছোট বিএন? এর থেকে ছোট। এন সিগমা স্কোয়ার প্লাস 2 ইন্টু n-1 সিগমা স্কোয়ার। নিচে আমি এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, ওকে করলাম। এইবার আর কি বলে দিয়েছে?
ভেরিয়েন্স অফ xi সেটা আবার লেস দ্যান c বলে দিয়েছে। আরো ছোট কর, সিগমা স্কোয়ার গুলো লেস দ্যান c, c by n plus 2c n স্কোয়ার মানে কত হবে এটা? 1 by n minus 1 by n স্কোয়ার। ওকে, আর কিচ্ছু না। এবার ফাইনাল এন্ড দ্য লাস্ট স্টেপ, বাঁ দিকটার লিমিট নিলে 0-র দিকে যায়, ডান দিকটার পুরো লিমিট নিলে 0-র দিকে যায়, তাহলে bn by n স্কোয়ার স্কুইজ থিওরেমে 0-র দিকে যাবে। তার মানে কি? দ্যাট ইজ xn ওবে করবে উইক ল অফ লার্জ নাম্বার, আর কিচ্ছু না। ভেরি সিম্পল প্রবলেম অ্যাকচুয়ালি, মাথা হালকা লাগালেই অঙ্ক শেষ, কিচ্ছু লাগে না। ওকে, বাই দ্য ওয়ে এই অঙ্কটা একটা কথা বলবো, ছোটটা চেঞ্জ করব, অঙ্কটা তাতেও হবে, দেখবি। এই অঙ্কটা এখানে আমি আইডেন্টিক্যাল ধরেছি তো, আইডেন্টিক্যাল আইডেন্টিফাই হচ্ছে এক্স্যাক্টলি দেখ, ওই লেস দ্যান কন্ডিশনটা বলে দিলেই হবে। এক্স্যাক্টলি আমি এখানে আইডেন্টিক্যাল ওয়ার্ডটা বাদ দিলাম, জাস্ট আমি প্রুফটা একটু চেঞ্জ করছি, সামান্য চেঞ্জ হবে। দেখ এখানে আইডেন্টিক্যাল ছাড়াও প্রুফটা হবে। এখানে যা আছে ওই অব্দি রাখলাম আমি। রাখলাম। এবার এখানেই আমি বলে দিচ্ছি কোভেরিয়েন্স xi xj সেটা অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট vxi স্কোয়ার রুট vxj। ওকে, এইবার vxi টা হচ্ছে লেস দ্যান c, তাহলে এইটা লেস দ্যান কি হবে? রুট c into root c, that is cov xi xj is less than c for every ij. ওকে, এইবার এই ভেরিয়েন্স অফ x কেটা হচ্ছে লেস দ্যান c হবে, প্রত্যেকটা কোভেরিয়েন্স লেস দ্যান c হচ্ছে, তাহলে কি হবে জিনিসটা? এখানেই অঙ্কটা শেষ, বুঝছি বেশটা। প্রত্যেকটা ভেরিয়েন্সের জায়গা c দিয়ে রিপ্লেস করবো, এখানে n খানা আছে। প্রত্যেকটা কোভেরিয়েন্সকে আমি c দিয়ে রিপ্লেস করব, আরো লার্জার হচ্ছে c, এখানে n-1 খানা কোভেরিয়েন্স টার্ম আছে। ওকে, তার মানে এটা bn বেরোলো, তাহলে bn বাই n স্কোয়ার করলে বাঁ দিকটা 0-র থেকে বড়, ডান দিকটা c বাই n প্লাস 2c 1 বাই n মাইনাস 1 বাই n স্কোয়ার। এই জায়গাটা 0-র দিকে যায়, এই পার্টটা 0-র দিকে যায়, তাহলে এই পার্টটাও 0-র দিকেই যাবে। দ্যাট ইজ xn ওবে করছে উইক ল অফ লার্জ নাম্বার। তাহলে দিস ইজ ওয়ান গ্রেট স্টেটমেন্ট। কেন গ্রেট? আইডেন্টিক্যাল হলেও হোল্ড করে, আইডেন্টিক্যাল না হলেও হোল্ড করে, দুভাবেই অঙ্কটা যে কোনো ভার্সনে আসতে পারে। ওকে, দুর্দান্ত অঙ্ক, অঙ্কটা ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু ক্লেম গুলো বাজে। ওই যে ক্লেমের গল্পটা করলাম সেইটা, অঙ্ক করতে সবাই পারে, মাথা দিলেই হয়, অঙ্ক কারুর বাবার নয়, ঠিক আছে? ওকে, তো এই ইনসাল্টেড প্রবলেমের আরেকটা ভার্সন রয়েছে,
xn be a sequence of random variable with variance of xi less than c and covariance xi xj less than 0, then xn obeys weak law of large number. আমার ধারণা এই অঙ্কটা এক্সট্রা কোনো খাটনি নেই। আগের অঙ্কটা কোথায় চেঞ্জ করবো জাস্ট বুঝতে পারবি? এখানে কোভেরিয়েন্সটা তো অলরেডি একটা বাউন্ড দিয়ে দিয়েছে, মানে ওই আরেকটা স্টেপ কমে যাবে। এক্স্যাক্টলি, এখানে এই অবধি তো গেলাম আমি, কিন্তু একটা ব্যাপার আছে, অনেকগুলো কোভেরিয়েন্স। আগের অঙ্কটাতে কি ছিল, xi-টা কেবলমাত্র ডিপেন্ড করছিল xi - 1 xi + 1 এর উপরে। এখানে কিন্তু তেমন কিছু বলা নেই এই অঙ্কটাতে, জাস্ট বলা আছে কোভেরিয়েন্স গুলো নেগেটিভ প্রত্যেকটা। দেখ তাহলে চেঞ্জটা কোথায় আসবে। bn মানে হচ্ছে ভেরিয়েন্স অফ sn, ভেরিয়েন্স অফ সামেশন xk, পুরোটা ভাঙলে কত আসে, ভেরিয়েন্স অফ xk প্লাস ডাবল সাম i not equal to j covariance xi xj, পুরোটা ভাঙলাম। এবার প্রত্যেকটা ভেরিয়েন্স লেস দ্যান c আছে আর প্রত্যেকটা কোভেরিয়েন্স লেস দ্যান 0, তাহলে কোভেরিয়েন্স গুলোর জায়গায় 0 বসালে এটা বড় হবে কারণ 0টা লার্জার, আর প্রত্যেকটা ভেরিয়েন্সের জায়গায় c বসাবো, cটা লার্জার, nc + 0। এবার আমি করব কি, bn/n², কি হবে এই দিকটা nc/n², এই পার্টটা এমনি মোর দ্যান 0 পজিটিভ পার্ট, nc/n² মানে c/n 0 দিকে যাচ্ছে ইন লিমিট, এটাও 0 দিকে যাচ্ছে ইন লিমিট, তাহলে মাঝের ব্যাপারটাও 0 দিকে যাচ্ছে ইন লিমিট। সো bn/n² যদি 0 দিকে যায় ইন লিমিট, তার মানে কি, দ্যাট ইজ xn obeys weak law of large number। ঠিক আছে, পরের দিন সিএলটি অ্যান্ড জ্যামের অঙ্ক, যেটা কালকে ক্লাস করলেই আমাদের মোটামুটি লার্জ স্যাম্পেলের শুরুর দিকটা শেষ। মোটামুটি আজকে আমি উইক ল অফ লার্জ নাম্বারে সব ধরনের অঙ্ক করে দিয়েছি, সিউর অঙ্ক, জ্যামের অঙ্ক এটসেট্রা। কালকে যা পাবো জ্যাম পেপার থেকে করবো, আর কালকে সিএলটি হবে, সেন্ট্রাল লিমিট থিওরেম। ওকে, সো সিউ। স্যার একটা জিনিস, হ্যাঁ বল। ওই সৃজন ওই যেটা করলো, মানে ওই পি সিরিজ দিয়ে যেটা করলাম, ওখানে তার মানে 1/n² পার্টটা তো আমরা দেখছি যে কোনো জায়গাতেই থাকবে, 0 দিকে যাচ্ছে। মানে হ্যাঁ, মানে যে কোনো জায়গাতেই আমরা যদি ওই এক্সাক্ট সামটা না করতে পেরে সামহাউ বাউন্ডেড দিকে দিতে পারি তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ইনফ্যাক্ট এরকম একটা অঙ্ক আমার নোটসে করা আছে, আমি দেখাচ্ছি, দাঁড়া, যখন বললি তখন দেখিয়ে দিই স্যাম্পল। দাঁড়া, দেখ এরকম একটা স্যাম্পল করা আছে আমার নোটসে, দেখা গেল। এ দেখ, এই অঙ্কটা ভেরিয়েন্স sn/n² তো, এ দেখ একটা সিনারিও ক্রিয়েট হয়েছে এরকম, এই পার্টটা 0 দিকে যায়, কিন্তু এই পার্টটা তো ট্রিকি, কারণ এই সামটা কত আমি জানি না। দেখ ফান্ডাটা এটা বাউন্ডেড পি সিরিজ থেকে, আর এই 1/n² 0 দিকে যায়, তো ওভারঅল এটাও 0 দিকে যায়, এটাও 0 দিকে, তাহলে bn/n² 0 দিকে যায়। দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, সব রকম অঙ্কই নোটসে করে দিয়েছি মোরলেস। কালকে জ্যামের পেপার দেখতে হবে না কিছু অঙ্ক আছে কিনা এখানে, যদিও জ্যামে উইক ল অফ লার্জ নাম্বার বেশি দেয় না, সেন্ট্রাল লিমিট থিওরেমটা ওদের হট টপিক মোস্টলি।